বারণ করা হয়েছিল যে এটা করা যাবে না, লাইক আইব্রো ব্ল্যাক করা যাবে না, যেহেতু আমি তখন একদম ফুল দমে মডেলিং করতাম। মডেলিংয়ের চুল কালারটা করা যাবে না, ওয়্যাক্সটা কম, যত পারি আমরা কম যেন করি। সংস্কৃতিতে যদি গভর্নমেন্টের সাহায্য সহযোগিতা এবং উদারতার মানসিকতা না থাকে, সেই দেশের শিল্প এবং সংস্কৃতি আগায় নিয়ে যাওয়া এটা খুবই টাফ। প্রডিউসার কোনোদিনই টাকা লগ্নি করবে না, ইনভেস্টার টাকা দেবে, আবার ইনভেস্টার এসে কোনোদিনই সেটে বাড়াবাড়ি করবে না। এইটা তো যতদিন তারা নিজের সাথে এটা নিজেকে রক্তের সাথে মিশিয়ে নিবে, কাজটা যেহেতু একটা রক্তের মাধ্যমেই আমরা করি, বিশ্বাস করে করি, মন থেকে করি, তত দ্রুত ইন্ডাস্ট্রি ভালো হবে। আমার জন্ম, শৈশব এবং কৈশোর কেটেছে রংপুরে। আমার জন্মস্থান রংপুরের গুপ্তপাড়া। গুপ্তপাড়াতেই আমার বেড়ে ওঠা, এবং আমার কাছে মনে হয় আমার পুরো জীবনের একটা অনেক বড় সময় রংপুরে কেটেছে। সো রংপুরি, আমি রংপুরিয়ান। র্যাম্প মডেলে যুক্ত হওয়া আসলে সবার প্রথমে আমার যুক্ত হওয়া সিনেমার সাথেই, যেটা আমি 2014 সালের নভেম্বর ডিসেম্বর মাসে শুটিং করতে যাই। নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু পরিচালিত আলফা ছবির মাধ্যমেই আসলে আমার আত্মপ্রকাশ। তার কিছুদিন আমি কিছু ফটোশ্যুট করেছি, কারণ আমার যদি একদম জার্নিটার কথা বলি, জার্নিটা আমার স্টার্ট হয়েছিল প্রথম আলো নকশার কাভার দিয়ে। তো ওটাও খুব ইন্টারেস্টিং, দোয়েল সিল্কের একটা কাভার দিয়ে। তারপরে ওখান থেকেই আলফার সাথে যুক্ত হওয়া, আর তার পরবর্তীতে র্যাম্পে যুক্ত হওয়া আসলে আমার 15 সালের পয়লা বৈশাখ একটা শো হয়। পয়লা বৈশাখে আজরাপু শো করতেন চিন্ময়টি সম্মেলন কেন্দ্রে। তো ওইখানকার একটা র্যাম্প শোর মাধ্যমেই আমার জার্নি, এবং আমি অ্যাক্টিভলি 19 পর্যন্ত, 19 মানে একদম কোভিডের আগ পর্যন্ত, মানে আমি লাস্ট শো করে এসে কোভিডের ব্রেক নিছি আর কি। দীর্ঘ চলচ্চিত্র আমার এখন পর্যন্ত 7টা। আলফার সাথে যুক্ত হওয়াটা আসলে এটা আমারও অনেক প্রশ্ন ছিল যে কে আসলে আমাকে নিয়ে গিয়ে, মানে কে আমাকে ওইভাবে পরিচয় করায় দিল, বা কোন মাধ্যম থেকে আসলে ওনাদের টিম আমাকে খুঁজে পেলেন, এটা তো একটা প্রশ্নই। তো এটা আমি বারবার আমার প্রডিউসারকেও এই প্রশ্নটা পরবর্তীতেও অনেকবার করেছি এশা আপুকে। তো নানান জায়গা থেকে আসলে ওরা ছবি দেখার কারণেই সিলেক্ট করে, মানে সিলেক্ট করে বলতে আর কি, স্ক্রিন টেস্ট দেওয়ার জন্য অফিসে ডাকে। তো ওখান থেকেই যুক্ত হওয়া। তো ওখানে আমার একটাই, আমি তো আসলে কোনো কাজ করিনি তার আগে, তো যেটা হয় যে আমার ওরকম ভীতি কিন্তু ছিল না, কিন্তু আমার একটা কনফিউশন ছিল যে আমি আসলে এটা করতে পারবো কিনা। আবার আর একটা বিষয় ছিল যে যেহেতু এই জায়গাটা সম্পর্কে আমি একদমই জানি না, তো আমার জন্য রাজি হয়ে যাওয়াটাও অনেক ইজিয়ার ছিল। হয়তো বা এখন আমার কাছে কোনো একটা কাজ আসলে আমি এই সেক্টর সম্পর্কে অনেক কিছু জানি, অনেক কিছু ভাবতে হয়, ভেবে তারপরে কাজ যেতে হয়, কিন্তু সেই সময় সেটা একদমই ছিল না। তো আর একটা ডিফিকাল্টিস ছিল, যেটা হচ্ছে কি ভাষার বিষয়টা। তো আমি যেহেতু আমার হোম টাউন, আমি শুরুতেই বলেছি রংপুর, তো আমি আমার রংপুরের আঞ্চলিক ভাষাতেই কথা বলি। ও চরিত্রটা গোলেনুর, একজন ভাত বিক্রেতা। তো ওটাকে আমি মোটামুটি কোপ আপ করতে পেরেছিলাম টিমের সবার সহযোগিতায়। আর রেসপন্সের জায়গা থেকে যদি বলি, রেসপন্স আমি আসলে বলবো না, আমার কাছে মনে হয় জীবনের প্রথম বিষয়টা সবসময়ই প্রথম। এটা এই প্রথমকে আসলে অনেক কিছুই ছাপিয়ে কোনোদিনই যেতে পারে না, কারণ ওই প্রথমটা যদি না থাকতো তাহলে অনেক কিছু ছাপানো মানুষের জীবনে সম্ভব হয় না। তো ওই জায়গা থেকে রেসপন্স ভালো। আমি এখনও যেখানে যাই, বা অনেক তরুণ নির্মাতারা আসছে, যেটা ধারাবাহিকে বলি, সিঙ্গেল নাটকে বা ওভিসির ক্ষেত্রে, তারা যখন আমাকে বলে আমি কিন্তু আপু আপনার আলফা ছবিটা দেখেছিলাম, তখন স্বাভাবিকভাবেই একটা অন্যরকম ভালো লাগে। তো সেক্ষেত্রে এই এত ছবির ভিড়েও যে ছবিটা দেখা হয়, যেহেতু এটা একটা অফ ট্র্যাকের ছবি, তখন স্বাভাবিকভাবে এটা একটা অন্যরকম ইন্সপিরেশন কাজ করে আসলে। এইটার জার্নিটাও, এটা আমার জীবনের দ্বিতীয় ছবি, চন্দ্রাবতী কথা। তো এটা আমাকে পুরোপুরিভাবে যদি বলি, পুরোপুরিভাবে আমাকে রেডি করেছেন আমার পরিচালক রাশেদ চৌধুরী, রাশেদ ভাই। কারণ আমার এই সম্পর্কে কোনো অভিজ্ঞতা ছিল না, আমি কোনোদিনই কিশোরগঞ্জে যাইনি, ওদিকের কালচার কীরকম হয়, কুষ্টি কীরকম হয়, আমার একদমই ধারণা ছিল না বর্তমান সময়ের। আর 400 বছর আগের তো ধারণা থাকার চান্সেসই নাই। তো এখানে কিছু আমাকে রেফারেন্স পিকচার দেয়া হয়েছিল, বা হাতে এঁকে
তরুণদা অনেক ছবি এঁকে এঁকে দিতেন যে জিনিসটা এরকম হতে পারে, ওরকম হতে পারে, আমরা এটা ধারণা করছি, যেহেতু কোনো কিছু ফিল্মিকভাবে কোনো কিছু ধারণ করা নেই। তো রেফারেন্সটা যেটা হয়েছে যে আমরা যেটা তৈরি করছি বা বইপত্র ঘাটাঘাটি করে অনেক রিসার্চ ওয়ার্ক করে ওখান থেকে ওটার উপরে বেস করেই আসলে ক্যারেক্টারটাকে স্ট্যাবলিশ করা হয়েছে। তো এটাকে আমাকে পুরোপুরিভাবেই প্রস্তুত করেছে সবসময় আমি বলবো আমার ডিরেক্টর রাশেদ ভাই। আর আমার ব্যক্তিগত প্রস্তুতির জায়গায় যেটা ছিল সেটা হচ্ছে কি আমাকে অনেক কিছু থেকে মানে বারণ করা হয়েছিল যে এটা করা যাবে না, লাইক আইব্রো ব্ল্যাক করা যাবে না, যেহেতু আমি তখন একদম ফুল দমে মডেলিং করতাম, মডেলিংয়ের চুল কালারটা করা যাবে না, ওয়্যাক্সটা কম যত পারি আমরা কম যেন করি। তো ওগুলো আমি মেনটেন করেছি এবং আমি কিন্তু চন্দ্রাবতীর কথা চলচ্চিত্রের প্রিপারেশনের সময়টায় বাংলাদেশে একটা অনেক বড় ফ্যাশন শো হয় ট্রেসমির, সুস্মিতা সেন এসেছিল 2016 সালে। আমি কিন্তু কোনো রকম আইব্রোজ করা ছাড়া ওই ফ্যাশন শোটা করি, কারণ হয় কি শোগুলোতে তো অনেক টিপটপ থাকতে হয় সব কিছু, মানে মডেলরা যেটা হয়। তখন আমি আজরাপুকে বলি যে আজরাপু আমি আসলে এমন একটা ক্যারেক্টার পেয়েছি চন্দ্রাবতী, তো চন্দ্রাবতীর কারণে আমি আসলে মনে হয় না এই মুহূর্তে আইব্রোজ করতে পারবো। তখন আপু বলছিল আচ্ছা ঠিক আছে ওইটা আমি দেখে নেবো। এটা আমার একটা আজরাপুর কাছে সবসময়ের জন্য বিশেষ কৃতজ্ঞতা। আসলে মেলাতে পারি কারণ মেলাতেও যেরকম পারি কিছু কিছু জিনিস অনুধাবনও করতে পারি, আবার সেই অনুধাবন থেকে কিছু কিছু স্পিরিটও পাই সত্যি যদি বলি। কারণ 400 বছর আগে যদি একজন নারী তার জীবনযাপনের এই সংগ্রামের মাধ্যমে তার নিজের ইচ্ছাটাকে যখন প্রতিষ্ঠিত করে এই সমাজে, আমরা 400 বছর পরে এসেও কিন্তু ওটার জন্যই ফাইট করছি প্রতিনিয়ত। শুধু আমরা মিডিয়া কর্মী না, মিডিয়া কর্মী বাদেও একজন কর্পোরেট থেকে শুরু করে আমার কাছে মনে হয় এটা ইচ অ্যান্ড এভরি নারী এটার মধ্যে দিয়ে যায় কোনো না কোনো সময়ের মধ্যে দিয়ে। আমি নারী বিষয়টাকে এই কারণে এমফেসাইজ করছি যে নারীদের আসলে একটু বেশিই যেতে হয়, কারণ নারীদের দায়িত্বটা তো একটু বেশি। তো ওই কারণে নারীদেরও আসলে সমস্যা বলবো না, এই জিনিসগুলোকে বেশি ফেস করতে হয়। তো মেলাতে পারি। আর স্পিরিটের কথাটা যেটা বললাম, তখন মনে হয় যে ওনাদের এত কম ফ্যাসিলিটি, কোনো ফ্যাসিলিটিই ছিল না, কোনো সাপোর্টও খুব কম ছিল। চন্দ্রাবতী ওয়াজ সো লাকি যে তার বাবার মতন সে একজন বাবা পেয়েছে। তার পারিপার্শ্বিকতা তো তাকে সাপোর্ট করে নাই, তার পারিপার্শ্বিকতা, তার যার সাথে তার প্রেমে পড়েছিল বা যার সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা। এবং এখনকার সমাজেও কি হয়, একটা বিয়ে ঠিক হওয়ার পরেও যদি এটা ভেঙে যায়, এটা একটা মানে মেয়ের জন্য কতখানি দুঃসংবাদ। তারপরে এটাকে আমরা ওভারকাম করার জন্য কত কিছু করি। তো সেই সময় সে তো এত কিছু করতে পারেনি, কিন্তু তার বাবার সাপোর্টে, একটা বাবা মাথায় হাত রাখলে যে একটা সন্তান জীবনে অনেক কিছু করতে পারে, অনেক প্রবলেম ছাপিয়ে নিজে যেটা চায় সেই উপলব্ধিতে পৌঁছাতে পারে, এটা চন্দ্রাবতী আমাকে একরকম একটা শিক্ষা দিয়েছে। এটা নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে স্পিরিটটা পাই যে গল্প যদি সত্যি হয়, ইতিহাস যদি সত্যি হয়, তাহলে সে যদি 400 বছর বয়স, মানে 400 বছর আগে, মানে 1600 শতকে যদি একটা সমাজের নারী তার নিজের ইচ্ছাকে এইভাবে প্রতিষ্ঠিত করতে পারে সবকিছু বাদ দিয়ে, তাহলে আমরা তো অনেক কিছুর মাঝখানে করতে পারাটাই স্বাভাবিক। হয়তো বা স্ট্রাগলের প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে, কিন্তু করতে পারাটাই স্বাভাবিক। হ্যাঁ, বিষয়টা সমাধান হয়েছে। বিষয়টা তারা একদম অতি গুরুত্বের সাথেই আমাকে সমাধান করে দিয়েছে। আমি না, আরও সাথে আনুষঙ্গিক বেশ কয়েকজনই ছিল, তারাই সমাধান করেছে। কিন্তু এটার সাথে আমি একটা লাইন যুক্ত করতে চাই যে আমরা তো আসলে খুব একটা অস্থিতিশীল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, এখনো যাচ্ছি, কিন্তু আমাদের আশার বাণী কোনটা শিল্পীদের, যে একসময় সব ঠিক হয়ে যাবে, একসময় হয়তো বা আমাদের জন্য পথটা অনেক মসৃণ হবে। আমি বলছি না একদমই আমাদের কাজের জন্যই শুধুমাত্র পথ মসৃণ হবে, তা না। পুরো আমরা যারা মানে বাংলাদেশকে যারা ভালোবাসি, বাংলাদেশকে যারা ওন করি, আমরা তো একটা সুন্দর বাংলাদেশই দেখতে চাইছিলাম, বা যে বাংলাদেশটা আমাদের কাছে ছবির মতন। আমি 90s কিড, আমি যতটুকু পড়াশোনা করে আসছি যে বাংলাদেশ হবে সুখ, শান্তি, সমৃদ্ধির বাংলাদেশ, বাংলাদেশ হবে ঐক্যের
বাংলাদেশ, হবে সাম্য সংস্কৃতির বাংলাদেশ। তো এটা কিন্তু আমাদের মনে গেঁথে গেছে। তো ওই জায়গা থেকে যখন আমাদের এখানে পথ চলা না, তো আমাদের এখানে কাজ করতে করতে আমার তো ধরেন 14 থেকে 24 কিছুই করলাম না, হয়তো বা 10 বছর হয়ে গেল। এই 10 বছরে নানান রকম মানে ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে আসলে যেতে হয়। তো যেই সময় আসলে আমি টকশোটাতে যেই কথাটার নামটা চলে আসছিল, অনেক কিছুতে অনেকের নাম আসলে আসে না, কিন্তু বলতে বলতে হয় না, টকশোতে তো টাইম কম থাকে। এটা আসলে আমার একটা মানে কি বলবো, যে আমার অস্থির মস্তিষ্ক থেকে এই যে এই জায়গাটাকে আমি ভালোবাসি না, ছেড়ে যেতে পারছি, ধরে রাখতে গেলে আমাকে এই ডিফিকাল্টিসগুলো হচ্ছে, এটা নিয়ে কোনো কথা হচ্ছে না। তখন আমি জাস্ট মানে আমি আসলে জানাইতেই চাইছি, আমার এটা প্রশ্ন আসলে পুরো মিডিয়া ইন্ডাস্ট্রির কাছে ছিল, আমরা যদি পয়সা পাই, পয়সাটা কিভাবে উদ্ধার করব। আবার কিন্তু ওরকম অনেক কাজও আছে, যে শর্ট ফিল্ম বানাচ্ছে ইয়াং নির্মাতারা, বা অনেক রকম কাজ, বাজেট নাই, সেটার সাথে কিন্তু আমরা কোলাবোরেশন করি না যে তা না। কিন্তু এখন অনলাইনের যুগ, অনেক নতুন নতুন উদ্যোক্তা আমাদের সাথে কোলাবোরেশন ওয়ার্ক করতে চাচ্ছে। আমি জানি না অন্যদেরটা, আমি ব্যক্তিগত দোয়েল, আমি এটাতে 100% এফোর্ট দিয়ে কাজটা করার চেষ্টা করি। কিন্তু ওই সময় টিভি চ্যানেলে বলাটার একটা ছিল যে আমার যদি এটা প্রফেশন হয়, আমি যদি দীর্ঘ সময়, কারণ চন্দ্রাবতী আমার জীবনে একটা লাইফের প্রসেস, আমি 4-5 বছর এটার সাথে যুক্ত ছিলাম, স্বাভাবিকভাবে ওইটার নামটা আমার মাথায় যেভাবে গেঁথে থাকবে। আজকে আমি একটা স্ক্রিপ্ট পেলাম, কালকে রিহার্সাল করলাম বা করলাম না, পরশুদিন শুটিংয়ে গেলাম, ওই জিনিসটা কিন্তু আমার মাথায় ওইভাবে থাকবে না, ওটা আমার ডায়েরিতে লেখা থাকবে যে আমি অমুক নির্মাতার কাছে বা অমুক হাউসের কাছে পয়সা পাই। সো নামটা এইভাবে আসছে, এই জন্য আমি দুঃখিত না, কিন্তু আমার কাছে মনে হয় এর পরবর্তীতে যে আরো অনেক অনুদানের ছবিগুলো আসবে, এগুলোতে যেন আর্টিস্টদের সাথে এটা না করা হয়, কারণ আমরা অনেক স্বপ্ন নিয়ে কাজটা করতে যাই। লালমোরগের ঝুঁটি আমার 2টা টার্মে শুট করা হয়েছে, একটা হচ্ছে 2016 সালে আর একটা হচ্ছে 2020 সালে। তো মানে আমরা 16 সালে করার পরে কাজটাকে পোস্টপন হয় নানান কারণে, তারপর এটাকে 20-এ এসে আমরা শেষ করি। আমি হয়তো একটা জায়গায় লাকি, এটা আমার বাবা মাকেই ক্রেডিট দিতে হয় জেনেটিক্যালি, যে আমার কোনো স্বাস্থ্যের পরিবর্তন হয়নি, কারণ আমি 16 সালে যেই কস্টিউমটা পরছি এটা আমি 20 সালে গিয়ে ওই সেম কস্টিউমই পরছি। আর নিঃসন্দেহে আমার লালমোরগের ঝুঁটির নির্মাতা নুরুল আলম আতিক ভাই অনেক গুণী নির্মাতা, তো ওইখানে প্রস্তুতিটা তো স্বাভাবিকভাবে ভয়ের ছিল। আমার কোয়ার্টে যেহেতু বেশিরভাগ সময়ই রুবেল ভাই ছিলেন, তো আমি আসলে যেটা করতাম, আমি আসলে ওনাদেরকে ফলো করতাম। আর মুক্তিযুদ্ধের গল্প, আর ওই যে 4 বছর ধরে আবার এই প্রজেক্টের সাথে আবারও 4 বছর, 16 থেকে 20 তো আসলে এই পরিচালকের সাথে আমার বিভিন্ন সময় দেখা হয়েছে, পরিচালকের পরিবারের সাথে ছবিটা নিয়ে কিরকম স্বপ্ন, তারা কিভাবে করতে চায়, এগুলো আমাকে একটা অনেক বড় হেল্প করেছে। আর সর্বোপরি আমার কাছে যেটা মনে হয় যে মুক্তিযুদ্ধ আমার জীবনে, আমার শৈশব থেকে এই পর্যন্ত জীবনের একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আমি দেখিনি, কিন্তু আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, আমি যেই পরিমাণ গল্প শুনেছি তাদের কাছে, তার আফটার এফেক্ট দেখেছি, সেটা ইকোনমিক বলেন, শারীরিক বলেন, শারীরিকটাই আমি বেশি ফলো করেছি, কারণ আমার বাবার কাছ থেকে। কারণ সবগুলো হয় না, 17 বছরের মানুষের জীবনে যে দাগটা লাগে ওইটার এফেক্ট সাথে সাথে হয় না, ওটা এসে হয় 40 পরবর্তী সময়ে। তো ওটা কাছ থেকে দেখতাম, তখন ভাবতাম, তো ওইভাবে আমি আসলে প্রজেক্টের সাথে মানসিকভাবে প্রস্তুতিটা নিয়েছি। ভালো, আমাদের যখন প্রথম প্রিমিয়ারটা হয় ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে, ওই সময় রেসপন্স খুবই ভালো ছিল। তারপরে ছবিটা বেশ কয়েকটা আন্তর্জাতিক ফেস্টিভ্যালও গিয়েছে, সেখানেও ভালোই পেয়েছি। আর আমাদের দেশে এসে ছবিটা আসলে যে সময় রিলিজ হলো, আমরা তো সবাই জানি যে 5 আগস্টের পূর্ববর্তী সময়ে ছবিটাকে রিলিজ করা, তো তারপরেও রেসপন্স ভালোই পাওয়া যাচ্ছিল। কিন্তু আমার প্রডিউসার এবং ডিরেক্টর সঙ্গত কারণেই, যেহেতু দেশের এরকম একটা অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে, তারা আসলে ছবিটাকে নামিয়ে নেওয়া হয়। তো আমার মনে হয় পরবর্তীতে এটা যদি ওটিটিতে যায় বা আরও সাধারণ মানুষ পর্যন্ত ছবিটা তো আসলে পৌঁছাতে হবে, পৌঁছালে তো রেসপন্স ভালোই হবে। সত্যি বলতে এটা আমাকে অনেক স্বস্তি দেয়, কিন্তু আবার কিছু কিছু সময় আমি এটার জন্য অনেক অস্বস্তিতেও পড়ি। ছবিগুলো দেখেন আমি যেটা করে ফেলার, সেটা কিন্তু আমি করে ফেলছি। ডিরেক্টররা হয়তোবা আমাকে সেই সুযোগটা দিছে, আমার উপর সেই ভরসাটা রাখতে পারছে, বা হয়তোবা ওই চরিত্রটার জন্য তারা আমাকে উপযোগী মনে করেছে দেখে তারা আমাকে কাস্ট করেছে, রাইট?
এটা তো অবশ্যই নিঃসন্দেহে একজন শিল্পী হিসেবে খুবই স্বস্তির বিষয়। কিন্তু পাশাপাশি এই কাজগুলো করার মানে এই কাজগুলো করতে করতেই কিন্তু দোয়েল আসলে ধীরে ধীরে অভিনয়টাকে প্রফেশন হিসেবে নিয়ে ফেলছিল বা ফেলেছেই। তার পরবর্তীতে এসে হয়েছে যে অনেকেরই ধারণা যে আমি আসলে আর কোনো কমার্শিয়াল কাজে যাব না, কিন্তু কমার্শিয়াল কাজ যদি গ্ল্যামার বেস কাজ হয় তাহলে তাহলে আমাকে তো সর্বোচ্চ গ্ল্যামার দেখা গেছে র্যাম্পের মঞ্চে, সর্বোচ্চ গ্ল্যামার আমাকে লাগছে বিভিন্ন ম্যাগাজিনের কাভারে, বিজ্ঞাপনেও তাই। আমি এই দেশের একটা আরএফএল যেই কন্ডমটা লঞ্চ করে টাইগার কন্ডম, ওটারও আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলাম এবং আমাকে সর্বোচ্চ গ্ল্যামার আমার কাছে মনে হয় এখনও যারাই দেখে, কারণ আমি এখনও 5 বছর পরে এসেও ওই বিজ্ঞাপনের ভয়েস আমি দেই নতুন যে বিজ্ঞাপনগুলো শ্যুট হয়, কারণ ডিরেক্টর বলে এই ভয়েসটা তোমারই দরকার, তোমার মতন এরকম আর্ট যার কারণ নাই। সো এটাও তো খুব একটা ভালো বিষয়। কিন্তু এই আর্ট হাউসের পরে হয় কি ভাইয়া, যে ব্যক্তিগত কাজে যখন কাজের চাপটার কথা বলি বা আমার প্রফেশনের কারণে, তার সাথে আমাকে কাজটা করতে হবে। কাজটা করে যদি আমার বাড়িঘর ঠিক থাকে তখন আমি আরও কুল হেডেড ভাবে নতুন আর একটা কাজে ইনভলভ হতে পারবো। তো এই জায়গাটাতে নিয়ে আমাদেরকে আসলে ভাবে কম আসলেই কম, নিশ্চয়ই ভাববে সামনে। এর মধ্যে আমার একটা চলচ্চিত্রের কাজ পুরোপুরি শেষ, ওটা ডাবিং বাকি, আর একটা চলচ্চিত্রের কাজ 30%-এর মতন হয়েছে। তারপরে তো দেশের এরকম অবস্থা এবং যতটুকু আমি জানতাম ডিরেক্টরের সাথে কথা বলে আমাদের পাশের দেশ কলকাতা থেকে একজন শিল্পী আসার কথা ছিল, কিন্তু এই মুহূর্তে তো আসলে আমরা জানি সবাই ভিসা জটিলতা বা ওয়ার্কিং প্রসেসে একরকম একটা জটিলতা চলছে ইন্ডিয়ান হাই কমিশন এবং বাংলাদেশের পক্ষ থেকে। তো ওইটার এখনো ডেট ফিক্স হয়নি, ওইটাও পোস্টপন্ড। আর একটা ছবির কাজ আমার পুরোটা শেষ। দেখা যায় না কারণ ডাকে না, এই জন্য দেখা যায় না। আবার ডাকলেও যেই 2-1 ডাকে তাদের সাথে দেখা যায়। ডাকার মধ্যে যদি আমি বলি মুশফিক ফারহান, উনি মুশফিক ফারহান ভাইয়াই ডাকে, ভাইয়া ওই ভরসাটাও রাখতে পারে। আমি যদিও জানি যে আমরা ভিউয়ার আর্টিস্ট না, মানে একটা দেখেন 20-এর আগ পর্যন্ত কিন্তু ভিউয়ার্স বিষয়টা এত মেসিভ জায়গায় ছিল না, রাইট? এখন কোভিডের সময় যখন আমরা লকডাউনে থেকে এই যে নতুন যে আরেকটা ইন্ডাস্ট্রি তৈরি হলো, তখন আসলে এর মাঝখানে নতুনরা নতুন করে জায়গা দখল করবে, এটাই খুবই স্বাভাবিক। এটার জন্য আমার কোনো আফসোস নাই, আমি এটাকে অনেক ওয়েলকাম করি এবং আমার কাছে মনে হয় তাদের কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে। কিন্তু ওই যে নতুন যে আর্টিস্টের ইয়েটা হয়ে গেছে, বা ধরেন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ, আমরা সোশ্যাল মিডিয়ায় কেন অ্যাক্টিভ হতে পারিনি? আমরা যে পরিচালকদের সাথে কাজ করছি, একটা ছবি আমাকে প্রকাশ করতে দেয়নি। এখন তো দেখি একটা শুটিং হলে পরের দিনই সেটার ছবি প্রকাশ হয়ে যায়। আগে বলতো ছবি রিলিজ হলে এগুলো আমরা ক্যাম্পেইনের সময় ব্যবহার করব। এখন আজকে শুটিং হচ্ছে, আজকে রিলস ইনস্টাগ্রাম থেকে শুরু করে টিকটক থেকে শুরু করে সমস্ত জায়গায় সেটা চলে যাচ্ছে। আবার আমরা যেটা ব্যবহার করিনি, ব্যবহার না করার পরেও আমাদের ছবিগুলোর কি ওই যে 4 বছর আগে আমরা 5 বছর আগে যত ছবি তুলছিলাম ওইগুলো দিয়ে কি সেই রকম প্রমোশন করা হয়েছে? প্রমোশন করার দায়িত্ব কি পারফর্মারের? সেই সময় পর্যন্ত পারফর্মারের ছিল না, বিধায়ী তো পারফর্মারদেরকে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করতে না করছে। তো তারপরে তো সেটাতে নির্মাতারা বা নির্মাতাদের যে টিমটা, ডিরেক্টোরিয়াল টিম থেকেও তো একটা ছবি রিলিজ হয়ে গেল। এটা নিয়ে আর যে প্রমোশন করে যে মানুষের পর্যন্ত ছবি বানানো যেমন একজন নির্মাতার দায়িত্ব, আমার কাছে ছোট মাথা এটা মনে হয় কিছু অংশ দর্শকের কাছে পৌঁছায় দেবার চেষ্টাটাও একজন নির্মাতার বেসিক দায়িত্ব। নির্মাতা, প্রোডিউসার, কারণ আমি তো আসলে প্রোডিউসার বেস কাজ করিনি, আমি তো করেছি নির্মাতা বেস। এখন যেমন ধরেন সাপোজ আমি একটা চরকিতে কাজ করলাম, আমি জানি যে আমার সমস্ত ডিল হবে ওখান থেকে। আমি একজন এই যে ফারহান ভাইয়ের কথা বললাম, ফারহান ভাইয়ের কোনো একটা শ্যুট করলাম ডিরেক্টরের, কিন্তু আমার রেমুনারেশন থেকে শুরু করে এটার প্রমোশন কিভাবে কি হবে সব ডিল করবে প্রোডিউসার। তো সেই সময় তো ওটা হয়নি। তো এই কারণে আমাকে ইউটিউবে এরকম দেখা যায় না। তবে আমি যতটুকু ইউটিউব নাটকে কাজ করতে গেছি প্রত্যেকেই আমাকে বলছে আমরা অনেক আশাবাদী, আমরা কাজ করব একসাথে, এবং আমার ধারণা আমি কাজ করব। কারণ এখন ইউটিউবে অনেক গল্পভিত্তিক কাজ করছে, গ্ল্যামার ভিত্তিক। কেউ কোনো পরিচালক যদি আমাকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে চায় করে ফেলবে, সমস্যা নেই। প্রথমত তো অবশ্যই ছবি হতে হবে। বিগত সময় যে ছবিগুলো হয়েছে সেই ছবিগুলো প্রদর্শনের বা শো করার তেমন কোনো জায়গা নেই। তো সেক্ষেত্রে
সিনেমা হল তো মাস্ট, এবং সিনেমা হল অবশ্যই সেটা সিঙ্গেল স্ক্রিন না, সেটা অবশ্যই সিনেপ্লেক্স। কারণ আমরা আমাদের হাতের মুঠোয় এখন নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম থেকে শুরু করে বাইরের সমস্ত ওটিটি আমরা বাসায় বসেই সাবস্ক্রাইব করে দেখছি। সো সেটার কোয়ালিটির সাথে আমি একটা বাজে কোয়ালিটির জিনিস নিশ্চয়ই দেখবো না। সেক্ষেত্রে সিনেপ্লেক্স তো মাস্ট। সিনেপ্লেক্স যখন মাস্ট হবে তখন নিশ্চয়ই অনেক প্রযোজকরাও আগায় আসবে, তারা অর্থ যে লগ্নি করবে এই প্রোডাকশনটা সেটা কোথায় দেখা যাবে, এটা হচ্ছে গিয়ে বিষয়। সো তার সিনেপ্লেক্সের সাথে আর্টিস্টদের সমন্বয় করাটা জরুরি। আমরা মনে করি যে আমাদের আর্টিস্ট বুক অনেক কম, যে যারা কাজ করছে শুধু তারাই কাজ করছে, তাদের বাইরে অনেক সময় করছে না। এটার অনেকগুলো কারণ আছে, যে কেউ প্রফেশন সুইচ করে চলে যাচ্ছে কারণ রেগুলার কাজ নাই। তো সেই ক্ষেত্রে যখন কাজ বেশি হবে অটোমেটিক আমি আসলে ইন্ডাস্ট্রির মানুষকে পেছনের মানুষকে একদমই এই বিষয়ে দায়বদ্ধ বা দোষী সাব্যস্তই করতে চাই না, বা আমার কোনো রকম কোনো অভিযোগ নাই। কারণ নির্মাতাদেরও বা একটা হাউজেরও আসলে টিকে থাকার জন্য এখন একটা শিল্পীর থেকে বেশি লড়াইয়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে সংস্কারের ক্ষেত্রে প্রথমেই তো অবশ্যই গভর্নমেন্টের এখানে পৃষ্ঠপোষকতা তো মাস্ট। কোন একটা দেশের একটা এত বড় জায়গা, এত বড় অংশ, সংস্কৃতিতে যদি গভর্নমেন্টের সাহায্য সহযোগিতা এবং উদারতার মানসিকতা না থাকে, সেই দেশের শিল্প এবং সংস্কৃতি আগায় নিয়ে যাওয়া এটা খুবই টাফ। কারণ আমরা এখন দেখছি 2024-এ সৌদি আরব কনসার্ট ওপেন করে দিছে, রাইট? আমরা সমসাময়িক সময় দেখছি জেমস ভাই গেছে, ওইখানে জেমস ভাই গান গাইতে পারছেন না জনগণের উচ্ছ্বাসে। তার মানে কি, যে ধর্মের দোহাই না দিয়ে ধর্ম পালন করবেন যারা, সম্মানের সহিত তারা করবেন, কিন্তু পাশাপাশি যারা আমরা সংস্কৃতি চর্চা করি, তারা কি আমরা ধর্ম পালন করি না? অবশ্যই করি। তো কিন্তু আমাদের সংস্কৃতি চর্চার জায়গাটাকেও প্রসারিত করতে হবে, এবং প্রসারিত তো আসলে আমি, আপনি, আমাদের 10 জন নির্মাতা, 10 জন আর্টিস্ট গিয়ে করতে পারবো না। তারপরও তো আমি বলবো আমাদের এই সংকীর্ণ জায়গাতেও এখনো যেইভাবে নির্মাতা, প্রযোজক, শিল্পী, কলা কৌশলীরা ফাইট দিয়ে যাচ্ছে এই দেশের ইয়েকে বলে ইন্ডাস্ট্রিকে টিকায় রাখার জন্য, সেইটা তো আমার কাছে মনে হয় এত কম সুযোগ সুবিধা পাওয়ার পর এটা বিশাল পাওয়া। তো এবং কংক্রিট জায়গায় এটা হতে হবে, যে আপনারা একটা ডকুমেন্টারি করার জন্য 50 কোটি খরচ করে ফেলতেছেন, কিন্তু যেই জিনিসটা দেখে বিনোদন দিবে, যেই জিনিসটা বাইরে থেকে আপনাদেরকে টাকা আমদানি করে এনে দেবে, সেই জায়গায় আপনাদের কোনো মনোযোগ নাই। এটা বিগত সময় ছিল না, আমরা ভাবছিলাম হবে, কিন্তু আমরা এটার কোনো রেজাল্ট পাইনি। তো সামনে বা এখন বর্তমানে যারা আছেন, আমরা হাজার হাজার মানুষ এখানে কাজ করছি বছরের পর বছর স্বপ্ন নিয়ে, এটা তো হতে পারে না। প্রথমে বলতে চাই, প্রোডিউসার ফাইন্যান্সার হতেই পারে, এখানে কোনো সমস্যা নাই, কিন্তু এটা আমাদের দেশে খুবই কম, রাইট? সো প্রোডিউসার জবটা একদম টোটালি একটা কর্পোরেট জব। ফাইন্যান্সার যে টাকা লগ্নি করবে, প্রোডিউসার এই টাকাটাকে কিভাবে ঠিকঠাক করে এই প্রোডাকশনকে বের করে জনগণের সামনে পর্যন্ত উপস্থাপন করা যায়, সেটা সর্বোচ্চ নিশ্চিত করার চেষ্টা করবে প্রোডিউসার। গেল, কিন্তু আমাদের দেশে তো এটা হয় না, আমাদের দেশে এরকম প্রোডিউসার নাই। তবে সমসাময়িক সময়ে এটা আশার বাণী যে আমরা 3-4 জন 5 জন প্রোডিউসারকে এরকম দেখতে পাচ্ছি, যে ফাইন্যান্সারের একরকম কাজ, তারা ফাইন্যান্স অ্যারেঞ্জ করে পুরোপুরিভাবে প্রোডিউসিংটাকে তারা কন্ট্রোল করে। আর সেকেন্ড বিষয় যেটা ডিরেক্টরের কাজ, দেখেন আমি আমার জীবনে যদি বিজ্ঞাপন সবকিছু মিলাই এসে আমি যদি বলি যে আমি 100 সেটে যেয়ে থাকি, গেছি তো 100 সেটে নিশ্চিত, 100 সেটে গেলে আমি 100 সেটের মধ্যে 70টা সেটেই দেখছি ডিরেক্টরকে কি পরিমাণ পেরেশান নিতে হয়। ডিরেক্টর আসলে দেখবে যে আর্টিস্টকে কেমন লাগতেছে, শর্টটা এরকম হচ্ছে কিনা, আর্টিস্টের অভিনয় পারফেক্ট আছে কিনা, এইটা ক্রিয়েটিভ কাজটা হচ্ছে কি ডিরেক্টরের। ডিরেক্টর কোনোদিন এটা ভাবতে পারবে না যে আমার জেনারেটরের তেল শেষ হয়ে গেল, আর্টিস্ট পানি চাচ্ছে, ক্যাং এগুলো সব দেখবে আসলে প্রোডিউসার বা প্রোডিউসার এন্ডিং এর টিম। ডিরেক্টরিয়াল টিম ক্রিয়েটিভের বাইরে তো আসলে কিছু দেখতে পারে না। তো এটা আমাদের এখানে তো এটা একটা ব্যাড প্র্যাকটিস, এটা হয়েই যাচ্ছে। তবে সমসাময়িক সময় ওটিটি রিলেটেড যে কাজগুলো হচ্ছে, এগুলো তো চেঞ্জেস আসতেছে। আর একটা বিষয়, যে এটা আমাদেরও বিশ্বাস করতে হবে যে প্রোডিউসার মানে যে ও প্রোডিউস করতে চায়, উনি প্রোডিউসার, ওনার সাথে গিয়ে একটু ওনার অনেক টাকা নাই। আসলে একটা প্রোডিউসারের অনেক টাকা থাকতে পারে না, প্রোডিউসার একটা স্পেসিফিক জব। প্রোডিউসার কোনোদিনই টাকা লগ্নি করবে না, ইনভেস্টার টাকা দেবে, আবার ইনভেস্টার এসে কোনোদিনই সেটে বাড়াবাড়ি করবে না। এইটা তো যতদিন তারা নিজের সাথে এটা নিজেকে রক্তের সাথে মিশিয়ে নিবে, কাজটা যেহেতু একটা রক্তের মাধ্যমেই আমরা করি, বিশ্বাস করে করি, মন থেকে করি, তত দ্রুত ইন্ডাস্ট্রি ভালো হবে। হ্যাঁ, অবশ্যই আমি তো বলছি যে চেষ্টা করছে,
অনেক চেষ্টাটা এখনো পুরোটা নিয়ে নিতে পারছে না, আবার মেসিভ আকারে পারছে না। কিন্তু কি আমি যদি আমার ইন্ডাস্ট্রিকে ভালোবাসি, সাপোজ আমি নায়িকা, এখন আমাকে দিয়ে এই কাজটা হবে না। যেমন আমি ধরেন ইউটিউবে আমি ধরে নিয়েছি যে এখনো আমার ইউটিউবে ওরকম ভিউ নাই, সো আমাকে ওইভাবে ডাকা হচ্ছে না। তো আমার যদি ওই নাটকটার পারপাসে কোনো কিছু সার্ভ করলে নাটকটার এই কন্টেন্টটার কোনো কিছু বেটার হয়, তা আমি তো শিল্পী হিসেবে, শিল্পীরা কি হয় নিঃস্বার্থ, শিল্পী হিসেবে তো আমি ওইটা সার্ভ করবো। একইভাবে পেছনের মানুষদেরও তো তাই, যে আমি এই জিনিসটা পারছি না, আমি এই জিনিসটা বুঝতে পারছি না, আমি এটা ইয়াংদের সাথে কোলাবোরেট করি, দ্যাটস ইট। এখানে হ্যাঁ, যে পারে তার সাথে আমি এটাকে কানেক্ট করি। এখানে কোনো রেশারেশি অমুক তমুকের কিছু নাই, কিছুই নাই। কারণ আমরা নর্মাল সময়, আমি একটা কথা বলেই যেতে চাই যে সাকিব ভাইকে দিয়ে যদি ইন্ডাস্ট্রি হয়, সাকিব ভাই যদি আমাদের দেশে সুপারস্টার, এটা আমাদের নিঃসন্দেহে এবং এটা আমাদের অনেক গর্বের বিষয়। তার লাস্ট 4-5টা প্রজেক্টে যত রকমের প্রোগ্রাম হচ্ছে, যত রকমের কোনো কিছু হচ্ছে, তাহলে উনি তো এফডিসিতে আজকে থেকে কাজ করে না। উনার ক্যারিয়ারের বয়স 35 না কত জানি হয়ে গেছে, কতদিন আগে তারা 35 বছর সেলিব্রেট করলো মনে হয়, 2 যুগ প্লাস। হ্যাঁ, তো যদি এটা করে তাহলে উনিও, আমি ভাবি একটা শিল্পী কখন এতদিন সার্ভাইভ করে, যখন তার মধ্যে শিল্পী সত্তাটা থাকে। তো সাকিব ভাইয়ের মধ্যে ওই শিল্পী সত্তাটা আছে। হ্যাঁ, দর্শক গ্রহণ করে এবং শিল্পী সত্তাও থাকতে হয়। অনেকেই কিন্তু দর্শক গ্রহণ করার পর শিল্পীরা হারায় যায়, কিন্তু ওনার কিন্তু ওই কনসিস্টেন্সিটা আছে। তো উনিও কিন্তু দেখেন ওনার জায়গা থেকে কিন্তু উনি ওনার পূর্ববর্তী লোকজনকে ইনক্লুড করে তার কাজে ফেরত আনতে পারছে না। কারণ আমার কাছে মনে হয় এখানে দুইজন, সবার সাথে সবার, আপনার এটা আছে, আমার এটা আছে, একটা যুদ্ধের মতন বিষয়। এবং বর্তমানে আমরা একটা যুদ্ধবিধ্বস্ত দেশ, শিল্প সংস্কৃতির জায়গায় তো 100% তাই সবাইকে কোলাবোরেশন করে দেশের সাথে কোন কাজটা ভালো হবে, দিন শেষে তো বাংলাদেশের কাজ। আমি তো অভিনয় নিয়ে নিজেকে অনেক ভালো জায়গায় দেখতে চাই, এটা কে চায় না, এটা সবাই চায়। আমার কাছে মনে হয়, আমি যখন অন্য শিল্পীদের ইন্টারভিউ দেখি, আমার কাছে মনে হয় এই প্রশ্নটা খুবই অবান্তর। এটা সবাই দেখতে চায়, কিন্তু দেখাতে পারে কয়জন, এটা একটা বিষয়। ওই যে বললাম, আমাদের সবাই চায়। এখন আমাকে নিয়ে ডিরেক্টররা যদি ভাবে, ডিরেক্টররা যদি আমাকে ওইরকম স্কোপ দেয়, অভিনয়টা ধরেন আমি করতে পারবো, বা আমি নিজেকে ভেঙে ঘুরে আমার মতন আরো 10 জন মানুষ এটা নিয়ে চেষ্টা করতে পারবে, তো এই চেষ্টাটার জন্য তো ওই প্রপার স্ক্রিপ্টটা আমার কাছে আসতে হবে, প্রপার ডিরেকশনটা আমার কাছে আসতে হবে। আমি যে এফোর্টটা দিতে পারবো, আজকে থেকে 10 বছর পর হয়তো আমি এফোর্টটা দিতে পারবো না, আবার 10 বছর পর হয়তো অনেক ম্যাচিউর এফোর্টও দিতে পারি। তো আমাকে নিয়ে ডিরেক্টররা যারা ভাবছেন, গল্প লিখছেন, নির্মাতা থেকে শুরু করে স্ক্রিপ্ট রাইটার থেকে শুরু করে পুরো টিম যখন ভাববে যে না দোয়েলকে দিয়ে এটা করানো সম্ভব, তখনই আমি নিজেকে না ওই জায়গায় নিতে পারবো, আদারওয়াইজ তো পারবো না। তবে হ্যাঁ, ব্যক্তিগত জায়গা থেকে যদি বলি, 10 বছর অনেক সময়। 10 বছর আমি দিয়ে ফেললাম খুবই ভালোবেসে। আমি আমার জীবনে 35 বছরে কোনো জায়গাতে এত বছর সময় দিইনি, কোনো জায়গায় না। 10 বছর যেহেতু আমি দিয়ে ফেললাম, এবং আমি কখনো ভাবিনি যে আমি কোনো একটা কাজ 10 বছর করতে পারবো। তো যেহেতু দিয়ে ফেললাম, আমি না আসলে এখন জায়গাটার ভালোবাসায় পড়ে গেছি, বুঝছেন, প্রেমে মায়ায়। বলে না যে 5 বার চিন্তা করে ছেড়ে চলে যাবো, আবার 7 বার ঘুরে পেছনে চলে আসি। তো ওই জায়গা থেকে তো নিজেকে নিয়ে ভালো কাজ করব আমি। এই জন্য মিডিয়ার কাজ বা সিনেমা নাটকের কাজ বা কোনো শর্ট ফিল্মের কাজ শুনলেই আমি এটা খুবই মনোযোগ দিয়ে শুনি, যে আমি এটা করতে পারবো কিনা, বা আমি এটার সাথে কোনো রকম ভাবে জড়িত থাকতে পারবো কিনা। আমি আমার চেষ্টাটা করে যাচ্ছি, দেখা যাক, হবে নিশ্চয়ই। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের সবাইকে, যারা আপনারা এখানে কষ্ট করে এসেছেন, এবং উই বাংলার জন্য অনেক অনেক বেশি শুভকামনা এবং ভালোবাসা। আপনারা সামনে আরও বেশি এগিয়ে যান, আরও বেশি আপনারা আমাদের মনের কথা শুনতে চান, কারণ এখন তো সেন্সরের কারণে অনেক কিছুই আমরা টিভি চ্যানেলেও শিল্পীরা বলতে পারে না। হ্যাঁ, তো আপনারা নিশ্চয়ই সেই দিকটাও শিল্পীদের বিবেচনা করবেন, এবং আপনাদের জন্য ভালোবাসা অপরিসীম। আর দর্শকদের উদ্দেশ্যে বলছি যে আমাদের এখন, আপনারা আসলে কন্ট্রোভার্সি বেশি দেখেন, আমাদের কাজ কম, তো এগুলো নিয়ে এরকম হবেন না। আপনারা তো আমাদেরকে শুধু দেখেন যে আমরা সেজেগুজে আপনাদের সামনে কাজটা করতে আসি, কিন্তু এটার পেছনে আসলে অনেক হিস্ট্রি থাকে। আপনারা যখন একটা চাকরি পেয়ে যান, গিয়ে চাকরিটা করে ফেলেন, কিন্তু আমাদের কাজটা কিন্তু একদমই মোটেও এরকম না। এবং আমরা সত্যিকার অর্থে প্রতিটা শিল্পী, ইভেন যদি আমি টিকটকার থেকেও মেনশন করি, থেকে শুরু করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত মানুষ, প্রত্যেকেই যেই ভিডিওটা ধারণ করে বা যেই গানটা গায় কিন্তু আপনাদের জন্য।
তার মাঝখানে কিছু জিনিস ভালো হয়, কিছু জিনিস ভালো হয় না, কিছু জিনিস আপনাদের মন মতো হয় না, কিন্তু ভালোটাকে যখন আপনারা সাদরে গ্রহণ করবেন, খারাপটার নিয়েও যদি আপনারা সমালোচনা করেন, মানে কংক্রিট সমালোচনা করেন, আমার কাছে মনে হয় প্রত্যেকটা পারফর্মারই তাদের ভুল শুধরানোর চেষ্টা করবে জীবনে। তো আপনারা না থাকলে আমরা কখনোই টিকে থাকবো না। আপনাদের দোয়া এবং সাপোর্ট আমাদের জন্য সব সময়ই দরকার।